হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, গতকাল লেট নাইট অ্যাজ পার মানিকন্ট্রোল.com একটা বেরিয়েছে, রিপোর্ট বেরিয়েছে। তাই সেই রিপোর্টটাকে নিয়ে মনে হচ্ছে যে আপনাদের জানানো উচিত। তাই রবিবারের সকাল সকাল এই ভিডিওটা শ্যুট করছি। ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে এই বিষয়টাতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব। বাজেটটার ব্যাপারটাতে কি হয়। ধরুন, বাজেটে ফার্স্ট অফ অল গভর্নমেন্ট প্ল্যান করে যে তারা কত এক্সপেন্ডিচার করবে। যেমন ধরুন, গতবারে তারা প্ল্যান করেছিল 44 লাখ crore তাদের এক্সপেন্ডিচার। ঠিক আছে, এবারে সেই 44 লাখ crore মধ্যে তাদের একটা ইনকাম আছে এবং সেই ইনকামটা ইন জেনারেলি খরচের তুলনায় কম হয়। বাকি যে টাকাটা সেটা কিন্তু গভর্নমেন্টকে বিভিন্ন সোর্স থেকে কালেকশন করতে হয় এবং সোর্স থেকে কালেকশন না হলে তাদেরকে লোন নিতে হয় এবং সেক্ষেত্রে তারা বন্ড বিক্রি করে বাজার থেকে লোন নেয়। এবং এই যে মানে ঘাটতি, মানে খরচ এবং ইনকামের মধ্যে যে ঘাটতি, সেটাকে বলা হয় বাজেট ডেফিসিট। এবং এই বাজেট ডেফিসিটের পরিমাণটা যদি ধরুন 6% হয়ে যায়, সেটা কিন্তু মার্কেট সেটাকে নেগেটিভ ভাবে নেয়। ধরুন 5% কম নেগেটিভ নেয়, ধরুন 4% কম নেগেটিভ নেবে। এবারে ধরুন 44 লাখের যদি 5% হয়, প্রায় 2,40,00,000 টাকা তাকে লোন করতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে বোঝাতে পেরেছি? এবারে ধরুন, যদি গতবারের বাজেটে 44 লাখ crore খরচ ছিল, এবারে গভর্নমেন্ট 8-9-10% তার খরচ বাড়াবে। তার মানে সেটা গিয়ে দাঁড়ালো, ধরুন কথার কথা বলছি, আমি রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি 50 লাখ crore। ঠিক আছে, এবারে এই 50 লাখ crore মধ্যে গভর্নমেন্ট বলবে যে আমার আয় হবে, এবং গভর্নমেন্ট প্রতিবারই কিন্তু কমিট করে বাজেটের সময় যে আমরা ডেফিসিটটাকে কমানোর চেষ্টা করছি। অর্থাৎ যদি শুট করে যায় ডেফিসিট, ধরুন 0.5% শুট করে গেছে, তারা বলবে যে আমরা 3%-এ নিয়ে আসবো। সেক্ষেত্রে ধরুন 50 লাখ টাকা, এই 50 লাখ crore যদি এক্সপেন্ডিচার হয়, তাহলে যদি ধরুন 3% তাদের ঘাটতি হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে? সেটা হচ্ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা মতো তাদেরকে লোন নিতে হবে। এটা কিন্তু সারা বিশ্ব জুড়ে সমস্ত অর্থনীতিতে এই একই প্র্যাকটিস মেনটেন করা হয়। তো এবারে গভর্নমেন্টের যে ইনকাম, সেই ইনকামের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে গভর্নমেন্ট প্ল্যানস টু সেল স্মল স্টেকস ইন ম্যাজাগাঁও ডক, IRFC, NFL, RCF। এটা অ্যাজ অন টাইম রিপোর্টে বলছে, এবং তাতে ডিটেলসে গেছে ইউনিয়ন বাজেট উইড লাইকলি এস্টিমেট 50,000 crore অ্যাজ নন ডেট ক্যাপিটাল রিসিভড ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025, primarily from selling small stakes in state-run companies like Mazagon Dock, IRFC, NFL, RCF। এবারে দেখুন জিনিসটা কেমন ভাবে হবে। মাঝগাঁও ডকের বর্তমানে ধরুন গভর্নমেন্টের যে হোল্ডিং আছে কত, 84.83%। অ্যাজ পার রুলস, যেদিন থেকে আপনি মানে মার্কেটে আসবেন, সে তার ঠিক 3 বছরের মধ্যে আপনাকে কিন্তু আপনার হোল্ডিংকে 75% বা তার নিচে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে শেয়ারটার প্রাইস হচ্ছে কত, 4281 টাকা, 4281। এবং মার্কেট ক্যাপ কত মাঝগাঁও ডোকের, প্রায় 86,000 কোটি টাকা। ক্লিয়ার? এবারে যদি এইখানে যদি তার মানে সে কতটা অথরাইজ আছে, মিনিমাম অথরাইজেশন প্রায় 10%-এর কাছাকাছি, 9.83%। এবারে সে চাইলে এই 9.83%, অলমোস্ট 10% ধরুন, সে মার্কেটে বিক্রি করতে পারে। কিভাবে? অফার ফর সেল। তাতে তার কত টাকা আসবে? ধরুন 86,000 কোটি টাকা, 10% মানে 8,600 কোটি। ক্লিয়ার? তাহলে এতে কি হবে,
ধরুন যে প্রাইসটা চলছে শেয়ারের, গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন বড় বড় অ্যাট এ টাইম এত টাকার মাল কে নেবে? তাহলে বড় বড় প্লেয়ার, মানে বড় বড় যে সমস্ত ইনভেস্টর আছে, সে দেশীয় হোক বা অন্য দেশের, তাদের সঙ্গে কথা বলবে এবং বলবে যে দেখো প্রেজেন্ট ডেট থেকে আমি তোমাকে 10% ডিসকাউন্টে দেবো, কি ধরুন 8% ডিসকাউন্টে, কি ধরুন 15%, হোয়াট এভার ডিসকাউন্ট ইট মে বি। তাতে কি হবে? তার বলবে যে ঠিক আছে। তখন অল অফ এ সাডেন শেয়ারটা কিন্তু যেদিন এই অফার ফর সেলটা খুলবে, সেদিন দেখবেন যে শেয়ারটা 10% কি 15% নিচে ওপেন হচ্ছে। কারণ যে বায়াররা বসে আছে, যারা কমিট করেছে যে আমরা কিনবো, তারা কিন্তু সেই রেটে বিড দিবে এবং সেই বিড অনুযায়ী কিন্তু শেয়ারটা সেল হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্র্যাকটিস। এবারে দেখুন, আমি যদি মাঝগাঁও ডকের চার্টে যাই, ওকে, মাঝগাঁও ডক খোলা আছে। এবার দেখুন মাঝগাঁও ডকের হাই কত, হাই গেছিল ধরুন 4584, ঠিক আছে। এখন হাই আছে কত? 4200, মানে এখন মানে ক্লোজিং দিয়েছে কোথায়? 4281-তে। আর এর যে হোল্ডিং পার্সেন্টেজ আমি বলে দিলাম, তাহলে যদি 10% ডিসকাউন্টে হয়, তাহলে ধরুন সে কিন্তু ধরুন 3800-3900 টাকা রেটে সে কিন্তু তার শেয়ার মার্কেটে বিক্রি করবে। তাই যারা মাঝগাঁও ডক ধরুন কেনার প্ল্যান করছেন, এই নয় যে মানে এর ফলে শেয়ার প্রচন্ড নিচে চলে আসবে। যেমন আমি আপনাকে বলি, এর আগে একটা হয়েছিল হ্যাল, হ্যাল গত বছর তারা বিক্রি করেছিল প্রায় 1900 টাকার কাছাকাছি, 1200-1300 এই সমস্ত লেভেলে কিনেছিল। 1200-1300 টাকাতে তারা অফার ফল সেল এনেছিল কিছু পার্সেন্টেজের জন্য। কিন্তু এইখান থেকে কিন্তু শেয়ার আরো উপরে চলে যাচ্ছে, বিকজ এর মধ্যে এর বিজনেস এটা ভালো আছে। তাহলে ম্যাজগাঁও ডকের ব্যাপারে আপনারা এটা বুঝতে পারলেন যে এই সময় যারা কেনার প্ল্যান করছেন, আপনারা একটু ওয়েট করে যান। কারণ কি, যেহেতু একটা রিপোর্ট বেরিয়েছে, তাহলে এই সমস্ত রিপোর্ট ইন জেনারেলি মানে কারেক্ট হয়। ভবিষ্যতে দেখবেন। দ্বিতীয় কোন কোম্পানি? আইআরএফসি। আইআরএফসি তে সরকারের কত পার্সেন্টেজ আছে? 86.36%। অর্থাৎ এখানে গভর্নমেন্ট চাইলে এক ধাক্কায় প্রায় 11.36% শেয়ার বিক্রি করতে পারে। এবং আইআরএফসির মার্কেট ক্যাপ কত? 2,27,000 কোটি টাকা। এর যদি আপনি 10% ধরেন, 22,000 কোটি টাকা যদি গভর্নমেন্ট বিক্রি করে, 22,000 কোটি টাকার কাছাকাছি হচ্ছে। এবং 11.36 মানে এইখান থেকে সে 25,000 কোটি টাকা চাইলে নিতে পারে। এবারে এখানে তারাও একইভাবে একই প্ল্যানিং এ তারা বলবে যে আমরা যেই আসুক না কেন তাকে 10-15% ডিসকাউন্টে দেবো কি 8% ডিসকাউন্টে দেবো। যেদিন দেবে সেদিন কিন্তু এই শেয়ারের প্রাইস কিন্তু 10% নিচে নেমে যেতে পারে। সো এই সমস্ত টার্মিনোলজি, মার্কেটের এই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধে আপনাদের কিন্তু নলেজ থাকাটা অত্যন্ত জরুরি আছে। এই কারণে, কারণ কি আপনারা মানে যে কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলেন না, সেটাই মূল প্রবলেম। দেখুন 200 টাকা থেকে, সেই 200 টাকা থেকে ধরুন যদি আজকে কোনো কারণে ধরুন 165 টাকাতে তারা দেবে বললো, তার মানে কি, সে উপর থেকে প্রায় 20% ডিসকাউন্টে সে মাল বিক্রি করছে। এটাই তার জন্য লজিক হবে। বা যাকে ইনভেস্ট করবে তাকে বলবে যে দেখুন আমরা তো মার্কেটে 200 টাকা রেট গেছিল, আমরা ধরুন আপনি উপর থেকে 20% নিচে আপনাকে আমি সেল করছি। সুতরাং এইভাবে কিন্তু এই প্রসেস গুলো কমপ্লিট হয়। আর কি কি, তাহলে মাঝগাঁও ডক হলো, আইআরএফসি হলো, এনএফএল ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড, এর ধরুন 6,400 কোটি টাকার কোম্পানি বর্তমানে। এখানে গভর্নমেন্টের কিন্তু 74.71% স্টেক আছে। এবার এই সমস্ত ক্ষেত্রে কি হয়, ধরুন এই সমস্ত বিজনেস থেকে সরকার ধীরে ধীরে হয়তো নিজেদের হাত গুটাতে চাইছে, তখন এখানেও সে যদি ধরুন 10% মাল বিক্রি করে দিল, তাহলে সে এখান থেকে 640 কোটি টাকা আরামসে পেতে পারে। একইভাবে আরসিএফ এর ক্ষেত্রে, রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার মোস্টলি, তো এক্ষেত্রেও তার 75% মাল আছে। এটার ভ্যালু কত, ভ্যালুয়েশন প্রায় 11,000 কোটি টাকার মতো। 193, এখানে এইগুলোতেও তারা ডিসকাউন্টে দেবে। আমি একটু এনএফএল এর এটা দেখে নিই, চার্টটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই, সো দ্যাট আপনারা মানে বুঝতে পেরে যাবেন। ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড, ঠিক আছে। এই দেখুন এই সমস্ত জায়গায় চলছে। গভর্নমেন্ট এখানে চাইলে
সে মাল বিক্রি করে দেবে। এখান থেকে যদি 10-15% নিচে দেয়, 112, 14, 15 এই সমস্ত জায়গাতে তারা বিক্রি করতে পারে। এবং অফার ফর সেল আগে থেকে তারা মার্কেটিং করবে, বা যে নিতে চাও আমরা তাকে এই বিক্রি করব। RCF এর চার্টটা একটু দেখে নেবো। RCF, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, দেখেছেন চার্টগুলো দেখলেন? এই রেট থেকে তারা মানে 10-15% কমে কিন্তু এই মালগুলো বিক্রি করবে। কিন্তু মূল টাকা গভর্নমেন্ট চাইলে কোত্থেকে বের করতে পারে? দেখুন এই শেয়ারে কত পার্সেন্ট পড়ে আছে দেখুন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই দেখুন এই হচ্ছে শেয়ার, এবং এর হোল্ডিং আমি এর আগেও বলেছি, তাও আজকে একবার রিপিট করে দিচ্ছি। LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে, এখানে যদি দেখেন সরকার মাত্র 3.5% মাল বিক্রি করেছে, ঠিক আছে? এখানে সরকার 21.50% মাল চাইলে বিক্রি করতে পারে, এবং এর বিজনেস অপরচুনিটি ধীরে ধীরে বাড়াচ্ছে। মানে ধরুন লাইফ ইন্স্যুরেন্সে ছিল, এবারে হেলথ ইন্স্যুরেন্সে আসছে, অন্যান্য ইন্স্যুরেন্সের মধ্যে তারা যেতে চেষ্টা করছে। এবারে কত কোটি টাকার কোম্পানি? 6,25,384 কোটি টাকার কোম্পানি। তাহলে এখানে যদি সে 20% মাল বিক্রি করে, 20-21% মাল বিক্রি করে, তাহলে কত পাচ্ছে সে? 1 লক্ষ, ধরুন 10% মানে 62,000 কাছাকাছি। তাহলে 20% মানে 1,25,000 কোটি টাকা, কিন্তু এট এ টাইম বিক্রি করবে না। এবং ফরে LIC তারা কিন্তু স্পেশাল পারমিশন পেয়েছে যে LICর হোল্ডিং 3 বছরের জায়গায় 10 বছর ধরে ধরে আস্তে আস্তে করে তারা ওই 75% যে লিমিট আছে সেই লিমিটে নিয়ে আসবে। তো ফ্রেন্ডস, আশা করি এই বাজেট এবং বাজেট সম্বন্ধীয় যে ডিসমিট ইনভেস্টমেন্ট প্ল্যান, সেটা সম্বন্ধে আপনারা কিছুটা বুঝতে পারলেন, এবং এই শেয়ারগুলো সম্বন্ধে আপনারা একটু সতর্ক থাকবেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। চ্যানেলটাকে লাইক করুন ফ্রেন্ডস, লাইক করলে রিচটা বাড়ে। আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোড।